ওস্তাদের মায়ের শেষ রাতে। ও মাই গড, ওস্তাদের মায়ের ভোর রাতে। এমন এক খবর নিয়ে এসেছি যা শোনার পর আপনারা নিজেরাই বলবেন আসল খেলা তো অলরেডি শুরু হয়ে গেছে। আর এমন এক খেলা খেলেছে চেকমেট। বাস গেম ওভার। তবে উনি কিন্তু ভাগ্যবান, ওনার মতো ভাগ্যবান আমি দেখি নাই। আল্লাহর অশেষ রহমত তার উপর আছে বলেই তিনি এটা করতে পারতেছেন, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 25 ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিনে যা করলেন, ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করলেন। তা না, তারেক জিয়ার হাতে যদি তার কুকুরগুলোর নিয়ন্ত্রণ না থাকে, কুকুরগুলো তো মারা পড়বেই, কুকুরের মালিক সহ মারা পড়বে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় বিএনপি, তাহলে এই নতুন শক্তির আবির্ভাব ঘটবে। সুপ্র কি বলে সেটাই বিএনপির কথা। সুপ্র এটা চোর, ঘুষখোর, অর্থ পাচারকারী, দাগী অপরাধী এবং মিথ্যাবাদী। দেখতে পাচ্ছি, চোখে চোখে দেখতে পাচ্ছি 1 থেকে 1.5 বছরের ভিতরেই বিএনপি আউট হয়ে যাবে। তার যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তারেক জিয়ার হাতে যদি তার কুকুরগুলোর নিয়ন্ত্রণ না থাকে, মায়ের একটা মাটিতে পড়বে না, মায়ের আপনার ঘাড়ে উপর। ওরা বলতেছে যে জুলাই যারা আন্দোলন করছে আন্দোলনকারীদের বাঁচতে দিবে না। বিএনপি জুলাই সনদকে অস্বীকার করছে। বিএনপি যদি জুলাই সনদকে অস্বীকার করে থাকে, এরা ক্ষমতায় টিকবে না। এক হলো, আমি দেখতে পাইতেছি এদের চুয়াওয়াগুলা, এদের পিডো মাদার ফ্লায়ার যেগুলো আছে, গেই টাইপের এমনি এমনি করে হাটে আওয়ামী লীগের বিএনপির কিছু পোলাবাইন, এই টাইপের পোলাবাইন গুলা উঠা পড়ে লাগছে। ওরা বলতেছে যে জুলাই যারা আন্দোলন করছে আন্দোলনকারীদের বাঁচতে দিবে না। একটা জিনিস কি, একটা দেশের নেতাকে তখনই ধরা হবে যখন তার হাতে কোনো নিয়ন্ত্রণ নাই। তারেক জিয়ার হাতে যদি তার কুকুরগুলোর নিয়ন্ত্রণ না থাকে, কুকুরগুলো তো মারা পড়বেই, কুকুরের মালিক সহ মারা পড়বে। এটা নিশ্চিত থাকবেন, এটা বাস্তবেই হয়। আপনার হাতের কুকুর যদি আরেকজনকে কামড়ায় আর আপনি যদি চায়া চায়া দাঁড়ায় থাকেন, মায়ের একটাও মাটিতে পড়বে না, মায়ের আপনার ঘাড়েও পড়বে। ওই কুকুরকে তো মারা হবেই, আপনাকেও ধরা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 25 ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিনে যা করলেন, ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে, একদিন তো তিনি প্রধানমন্ত্রী থাকবেন না, টুডে আর টুমরো তিনি নিজে অনুতপ্ত হবেন এবং তাকে জাতির কাছে জবাব দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এই দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এই দৃশ্য জুলাই বিপ্লবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। জুলাই বিপ্লব কিংবা জুলাই চেতনাকে মাননীয় প্রধানমন্ত্রী কার্যত গলা টিপে হত্যা করেছেন। জুলাই শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে দৃশ্য দেখে, শহীদ পরিবারের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং আওয়ামী লীগের বুন উল্লাস, তাদের হাসি, তাদের বিজয়। ক্ষমতায় কি বিএনপি না আওয়ামী লীগ? আওয়ামী লীগ মনে করছে আমরাই তো ক্ষমতায়। দেখছো কি দর্শক, আপনারা জানেন 25 ফেব্রুয়ারি সেনা দিবস বা সেনা হত্যা দিবস। বিডিআর বিদ্রোহের নাম করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারত আওয়ামী লীগের মাধ্যমে হত্যা করেছিল। এটা হচ্ছে 25 ফেব্রুয়ারি। আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার কিছুদিন পরেই এই ঘটনা ঘটেছিল, 1.5 মাসের মধ্যে। তো স্বাভাবিকভাবে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা সবাই এই দিবসটাকে স্মরণ করবেন, উদযাপন করবেন। এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। কারণ একটা দেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং প্রতীক, এবং আমাদের দেশের সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক। সেই সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসারদের হত্যা করে কার্যত তখনই সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। তো দর্শক, সেই জায়গায় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক একটা দিন। কিন্তু এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সামরিক কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছেন, কিন্তু সাথে নিয়ে গেছেন যেই গং এই সেনাবাহিনীকে হত্যা করেছে সেই গঙের অন্যতম গ্যাংস্টারকে। কে সে? সে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে হেঁটেছেন তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান, শাহাবুদ্দিন চুপ্পু এরা হেঁটে যাচ্ছেন। কি সুন্দর দৃশ্য। অথচ ইউনূসের আমলে এটা দেখেছেন, ইউনূস গেছে কিন্তু চুপ্পুকে তো নেয় নাই। আবার সামনে ঈদের নামাজেও দেখতে পারেন হয়তো এই চুপ্পু তারেক রহমান পাশাপাশি বসে আছেন। এই দৃশ্য অত্যন্ত লজ্জার। শহীদ মিনারে এক্ষেত্রে তারেক রহমান কিছুটা সম্মানজনক ভূমিকা পালন করেছিলেন। কি শহীদ মিনারে এটা করলে সমস্যা ছিল না। শহীদ মিনারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইন্টারাকশন, এটা কিন্তু একটা রীতি, অঘোষিত রীতি। কিন্তু রাষ্ট্রপতিকে এড়িয়ে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন যে চুপ্পু এসেছে, গেছে, যাক, ওর সাথে কিসের ইন্টারাকশন? ওকে, চুপ্পু তো ফ্যাসিস্টদের অন্যতম গ্যাংস্টার, চুপ্পু তো ভারতের দালাল, চুপ্পু তো হাসিনার চুপ্পু। ইউনূস ওকে ধৈর্য বানিয়ে রেখেছিল না, এখন আবার কি? তো এই জায়গায় দর্শক 21শে ফেব্রুয়ারির বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো অবস্থান নেই, বরং 21শে ফেব্রুয়ারির অন্যতম নায়ক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইটস ট্রু, তখন তিনি ছাত্রনেতা ছিলেন,
বঙ্গবন্ধু জেলে ছিলেন, জেলে থেকে তিনি অনেকটা সমন্বয় করেছিলেন। অন্যতম না, আমি বলছি না যে 21শে ফেব্রুয়ারি মানেই বঙ্গবন্ধু, না। 21শে ফেব্রুয়ারিতে কোনো সেই 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর একটা রেলেভেন্স ছিল। সেই জায়গায় দর্শক 21শে ফেব্রুয়ারিতে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যেহেতু সমস্যা নেই, ইন্টারাকশন হতে পারতো, মানা যেত। কিন্তু এই সেনা হত্যাকাণ্ড এটা ঘটিয়েছে কে? বিএনপি সরকারই উদ্যোগ নিয়েছে, এখানে শেখ হাসিনাকে আসামি করা হবে। আর সে শেখ হাসিনার অন্যতম ডান হাত এই চুপ্পুকে নিয়ে তাদের শ্রদ্ধা জানাতে গিয়েছেন তারেক রহমান। এটা সার্কাস, এটা লজ্জার, এটা কষ্টের। এই ঘটনায় সেনা পরিবারের সদস্যদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং 24-এর শহীদদের পরিবারের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং শহীদ সেনা কর্মকর্তারা তারা দেখছে এবং তাদের আত্মা কষ্ট পাচ্ছে। 24-এর শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে, তারা তো দেখছে, শহীদরা তো দেখতে পারেন, এগুলো জানতে পারেন। তো দর্শক, এই কাজটা তিনি মোটেও ঠিক করেনি। এই চুপ্পুকে নিয়ে যেতে হবে ওখানে কেন? আপনি চুপ্পুকে কোন রকম একটা সময় পর্যন্ত রাখেন, পার্লামেন্টের অধিবেশন শুরু হলেই তো তাকে বাদ দিয়ে দেওয়া যায়, এমপিস করা যায় অথবা নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা যায় বা তাকে পদত্যাগে বাধ্য করা যায়। কিন্তু তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই বিডিআর বিদ্রোহের সাথে জড়িত বা সেনা হত্যাকাণ্ডের সাথে জড়িত ওই দলের যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের একজন ব্যক্তিকে সাথে নিয়ে তাদের কবর জিয়ারত করতে যাচ্ছেন, এটা খুবই দৃষ্টিকটু। আমরা ধারণা করেছিলাম বিএনপি অন্ততপক্ষে দেশের শান্তি শৃঙ্খলার জন্য হলেও 3টি বছর অন্ততপক্ষে ক্ষমতায় থাকবে, কিন্তু বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে একদম দেখতে পাচ্ছি, চোখে চোখে দেখতে পাচ্ছি 1 থেকে 1.5 বছরের ভিতরেই বিএনপি আউট হয়ে যাবে। তারা নিজেরা ইচ্ছা করে গাড্ডায় পড়তেছে, কিন্তু তারা হয়তো চিন্তা করতেছে যে না, আমরা এইভাবে করলে হয়তো আমাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে, আমরা হয়তো ভালো করতে পারবো। কিন্তু আসলে যে তারা গাড্ডায় পড়তেছে, তাদের এই গাড্ডায় পড়ার কারণে যে বিএনপি তারা নিজেরাও শেষ হবে, বাংলাদেশটাকেও শেষ করবে, এটা তারা বুঝতে পারতেছে না। আসলে দেখেন যে বিএনপি 1 নাম্বার কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জোরে সুরে কাজ শুরু করে দিয়েছে, একদম ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সব জায়গায়। সুতরাং এই জায়গাতে বিএনপির একটা মারাত্মক রকমের ভুল হচ্ছে যে এই চরম পর্যায়ের ফ্যাসিস্ট সরকার যারা বিগত হয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ প্রাণ ভরে ঘৃণা করে, যাদেরকে বাংলাদেশের মানুষ একদম প্রত্যাখ্যান করেছে, তাদেরকে আবার পুনর্বাসন করতেছে একদম সশরীরে, খুব ভালোভাবে সম্মান দিয়ে। এরপরে দেখেন বিএনপি জুলাই সনদকে অস্বীকার করতেছে, যদিও তারা ইতিপূর্বেই জুলাই সনদকে অস্বীকার করেছিল, কিন্তু আমরা মনে করেছিলাম যে তাদের হয়তো বা কিছু সমস্যা থাকতে পারে, এই বাংলাদেশে তারা যখন ক্ষমতায় চলেই আসছে, এখন হয়তো বা তারা কিছু সংশোধন করে হইলো এই জুলাই সনদটা তারা মেনে নিবে। কিন্তু এমন এক অবস্থা তৈরি হয়েছে, দেখেন যে রিট করছে আদালতে জুলাই সনদকে বাতিল করে দেওয়ার জন্য, গণভোট বাতিল করে দেওয়ার জন্য, এই রিটকে আবার মূল্যায়ন করবার জন্য তারিখও ধার্য করা হয়েছে, ওই রিটকে আবার বাতিলও করে দেওয়া হয়নি। তাহলে বুঝতে পারতেছেন জুলাই সনদের উপর ভিত্তি করে, জুলাইয়ের উপর ভিত্তি করে এই বিএনপি সরকার আজকে তারা ক্ষমতা রান করতেছে। যদি এই সরকার জুলাইকে অস্বীকার করে, অমান্য করে, তাহলে তো এই সংবিধান অনুযায়ী শেখ হাসিনা 2029 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই কথাগুলো আমার না, এই কথাগুলো কিন্তু আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় কিন্তু চর্চিত হচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো আমরা দাঁড় করাইলাম, এই বিষয়গুলো দেখতে পাইলাম যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর জায়গায় যেখানে তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে আছেন, তাহলে তিনি যে ক্ষমতাটা পাইছেন, এই পাওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতির নামই তো হচ্ছে জুলাই, এই পদ্ধতির নামই হচ্ছে জুলাই আন্দোলন, এই পদ্ধতির নামই হচ্ছে জুলাই শহীদদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে থাকা, জুলাই সনদের ভিত্তিতে এই একটি নির্বাচন পরবর্তী ইঞ্জিনিয়ারিং বলেন আর যাই বলেন একটি সরকার, এই সরকারের নাম হচ্ছে তারেক রহমানের সরকার। সুতরাং এই জায়গায় এখন বিএনপি কিভাবে আওয়ামী লীগকে আনবে, কিভাবে জুলাই সনদ অস্বীকার করবে, কিভাবে গণভোট অস্বীকার করবে, এটা নিয়ে তো তাদের কার্যক্রম আছেই। আবার দেখেন তারা রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে কিন্তু সরাইতেছে না, এই চুপ্পুকে এখন পর্যন্ত তারা ধরে রাখছে, তাদের চোখে মুখে যেন একটা বিষাদের ছায়া, তারা যেন কি একটা ভয় পাচ্ছে। আসলে জনগণের সাথে গাদ্দারি করলে, জনগণের বিপক্ষে চলে গেলে মনের ভিতরে একটা কুতুর থাকবে, এটাই স্বাভাবিক। বিএনপি যখন জনগণের বিপক্ষে চলে যাচ্ছে ধীরে ধীরে, তখন তাদের মধ্যে একটা ভয় কাজ করতেছে, যদি কিছু হয়ে যায় তাহলে চুপ্পুকে ধরে রাখলে কি খুব ভালো হয়? দেখেন চুপ্পু কিন্তু এমনিতেই অপয়া, চুপ্পুকে দিয়ে খুব ভালো কিছু হবে এটা আশাই করা যায় না। চুপ্পু যাদেরকে শপথ পড়াইছে এই পর্যন্ত 2 বছর কেউ পূর্ণ করতে পারে নাই মেয়াদ। শেখ হাসিনা 7 মাস, ইন্টারিম হচ্ছে 17 মাস, এখন তারেক রহমান আমি বলেছি 1.5 বছর। হ্যাঁ, হইতে পারে এরকমই হবে, এর আগেও চলে যেতে পারে, কারণ তারা নিজেরা খাল কেটে কুমির আনতেছে। এই খাল কেটে কুমির আনার ফলশ্রুতিতে এই কুমিরেই কিন্তু তাদেরকে গিলে খাবে। এই যে অবস্থা তৈরি করছে বাংলাদেশে, এই বাংলাদেশের অবস্থানকে কেন্দ্র করে সার্জিস, হাসনাত, নাহিদ সহ জুলাই বিপ্লবী যাদেরকে আছে তাদের গলায় এখন ওই যে ফাঁসির দড়ি কিভাবে লাগানো যায়, এই পদ্ধতি নিয়ে কাজ করতেছে সবাই।
আবার দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব ঘোষণা দিয়েছেন যে জুলাই বিপ্লবে যে পুলিশদেরকে মেরে ফেলা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তাদেরও বিচার হবে। একটা যুদ্ধ সংগঠিত হয়েছে, ওই যুদ্ধে যারা জয়ী হয়েছে তারা হচ্ছে ছাত্র জনতা, তারা হয়েছে এই দেশের জনগণ। সুতরাং যারা পরাজিত হয়েছে তাদের মধ্যে কয়েকজন মৃত্যুবরণ করছে, তাদেরকে নিয়ে এত কথা বলার তো কিছু ছিল না, কথা বলার কিছু নাইও। কিন্তু পরাজিত শক্তির বিচারকে নিশ্চিত করবার জন্য এখন এই স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বাংলাদেশের এই যে তারেক রহমানের সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে। তার মানে কি বোঝায় যে নাহিদ ইসলাম এই ফাঁসির কাঠগড়ায় চলে যাবে, সার্জিস চলে যাবে, হাসনাত চলে যাবে, আসিফ চলে যাবে, এই বাংলাদেশের প্রকৃতপক্ষে এই যে সাদিক কায়েমরা তারা সবাই চলে যাবে। তাহলে যেখানে বাংলাদেশের এই যে অস্তিত্বের প্রশ্ন, বাংলাদেশের জুলাইয়ের প্রশ্ন, এই জায়গায় কি বিএনপি টিকে যাবে মনে করেন? এই যে জুলাইকে নিয়ে যখন তালবাহানা টানাটানি শুরু হবে তখন কি এই বাংলাদেশের মানুষ ফুসে উঠবে না? ফুসে যদি উঠে তাহলে এই বিএনপি সরকার কিভাবে এগুলো মোকাবেলা করবে? বিএনপি সরকারের যে প্রশাসন আছে সব প্রশাসন হচ্ছে আওয়ামী লীগের প্রশাসন। যারা বিসিএস দিচ্ছে সবাই তো বিসিএস এর ক্যাডার বলেন, অ্যাডমিন বলেন, সচিব বলেন, সবাই কিন্তু এই যে আওয়ামী সেটআপের। এই যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনিও আওয়ামী সেটআপের। তাহলে এই বিএনপি কাদের উপর ভর করে যে তারা দেশ চালাবে? তারা বলতেছে যে না, আমরা এই দেশে জুলাইয়ের বিপক্ষে গেলেও, বাংলাদেশের মানুষের বিপক্ষে গেলেও আমরা সবকিছু করে ফেলবো। এই যে ভারতের প্ররোচনায়, আমেরিকার প্ররোচনায়, তাহলে এইসব প্ররোচনা যদি তারা কান দিয়ে থাকে তাহলে মনে রাখতে হবে শেখ হাসিনা যেরকম বাংলাদেশে টিকে থাকতে পারে নাই, আপনারাও টিকে থাকতে পারবেন না। এই জন্য আপনাদেরকে সতর্ক করছি, আপনাদের এখনো শুভবুদ্ধির উদয় হওয়া দরকার যে বাংলাদেশে জুলাইয়ের বিপক্ষে যাব না, বাংলাদেশে কখনো আওয়ামী লীগকে পুনর্বাসন করব না, বাংলাদেশে এই যে রাষ্ট্রপতি চুপ্পু, হাসিনার চুপ্পুকে সরা দিতে হবে, হাসিনার চুপ্পুকে মানতে হবে, সংবিধান মানতে হবে। আরে ভাই, এই তারেক রহমানের সরকার যদি সংবিধানকে এতই মানে তাহলে তো তারেক রহমান নিজের সংবিধানকে অমান্য করতেছেন। কিভাবে অমান্য করতেছেন? কারণ সংবিধানে স্পষ্টত লেখা আছে যে রাষ্ট্রপতির ছবি পিছন দিকে ঝুলাইতে হবে, শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলাইতে হবে। তাহলে বিশেষ করে রাষ্ট্রপতির ছবি, শেখ মুজিবের ছবি, এগুলো যে ছবিগুলো আছে এগুলো তারেক রহমানের পিছনে নাই কেন? তারেক রহমান কি সংবিধানকে অপমান করতেছেন না, সংবিধানকে অমান্য করতেছেন না? তাহলে নিজে সংবিধানকে অমান্য করতেছেন তার সুবিধা মতো, আবার তিনি আবার এই জুলাই সনদকে বাতিল করবার জন্য কোর্টে রিট হয়, কোর্টে রায় হবে, এরকম একটা তারিখ হয়। কি আশ্চর্য, কি হেলনা ফেলনা শুরু হয়েছে বাংলাদেশে। মানে কার কথা কে শুনে ধুলায় অন্ধকার, এই যে একটা অবস্থা শুরু হয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বলতেছি যে চরমভাবে জুলাই বিপ্লবীদেরকে গাড্ডায় ফেলতে গিয়ে বিএনপি নিজেই গাড্ডায় পড়বে। তখন আর বিএনপিকে টাইনা তোলার মতন আর কেউ থাকবে না, না বাংলাদেশের জনগণ থাকবে, না নিজের দলের কর্মী থাকবে, আর না তাদের বড় বড় নেতারা থাকবে। আজকে সারাদিনে যে 4টি বিষয়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছে এবং প্রত্যেকটি বিষয় সমান গুরুত্বপূর্ণ। নাম্বার 1, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, একটি ইঙ্গিত দিয়েছেন যে 5 আগস্টে সংগঠিত বিপ্লবের সময়ে যে পুলিশ স্থাপনা এবং পুলিশের উপরে যে হামলা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে এবং থানায় যে হামলা করা হয়েছে, এইটার বিচার করা হবে, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। নাম্বার 2 হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি ঘোষণা দিয়েছেন যে তাজুল ইসলামের সময়ে যে মামলার রায়গুলো হয়েছে সেই মামলা পুনর্বিবেচনা করা হবে, রায় পুনর্বিবেচনা করা হবে, পুনর্বিশ্লেষণ করা হবে। নাম্বার 3 হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ বা আদেশ, এটি শুনানির জন্য আগামী 1 মার্চ দিন তারিখ ধার্য করা হয়েছে পুনরায়। আর নাম্বার 4 হচ্ছে পিলখানা দিবসে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা পরিদর্শনে গিয়েছেন। পিলখানায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেখানে শহীদ সেনা অফিসারদের কবর জিয়ারত করতে গিয়েছেন, সাথে করে তিনি নিয়ে গিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। এই যে 4টি বিষয় আমি আপনাদেরকে বললাম এবং শিরোনাম হলো, এই 4টি বিষয়ের গুরুত্ব কি আপনারা অনুধাবন করতে পারছেন? একটু চোখ বন্ধ করে বিশ্লেষণ করুন তো, একটু গবেষণা করুন তো। আমরা যদি প্রথমটা দিয়ে শুরু করি যে সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যে ইঙ্গিত, অর্থাৎ তিনি জুলাই গণ অভ্যুত্থানে পুলিশদের এবং থানায় যে আক্রমণ হয়েছিল সেইটার তদন্ত করবেন এবং সেটার বিচার করবেন। মানে কি দাঁড়ালো? মানে জুলাই বিপ্লবীদের ফাঁসিতে চড়ানোর ইঙ্গিত তিনি দিলেন। হাসনাত, সার্জিস, নাহিদ, এই সমস্ত যারা ছিল, যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, তাদেরকে হুকুমের আসামি করে তাদের বিচারের মুখোমুখি করা এবং তাদেরকে ফাঁসির আদেশ দেয়া বা হেনস্থা করা, জেলখানার ভিতরে বন্দী করা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তাহলে তারা আওয়ামী লীগের মতো পুনরায় নিজেদের সমস্ত কাজ বিনা বাধায় সব করে যেতে পারবে। কারণ এই যারা জেল যে আছে এদের নিয়েই তাদের যত ভয়, এরা যাতে আর পুনরায় মাঠে না নামতে পারে সেইটার একটা বন্দোবস্ত করা। নাম্বার 2-তে আমরা যদি যাই, তাহলে চিফ প্রসিকিউটর যে ঘোষণা দিলেন হাসিনার রায়ের পুনর্বিবেচনা করবেন, এর মানে কি? এর মানে হচ্ছে যে রায়টা হয়েছে ওই রায়কে আবার ঘষামাজা করে
রাবার স্ট্যাম্প ব্যবহার করে ওটি মুছে দেওয়া হবে। মুছে দিয়ে হাসিনাকে হয়তো একটা লামসাম 2-1 বছরের জেল দিয়ে, তার যারা নেতাকর্মী আছে তাদেরকে 1-1 বছরের জেল দিয়ে, এবং যারা এই যে সেনাবাহিনীর যে অপরাধীগুলো আছে তাদেরকে বেকসুর খালাস দিয়ে আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে এনে তাদেরকে রাজনীতির সুবন্দোবস্ত করে দেয়া। আর নাম্বার 3-তে যেটা ছিল গণভোট অধ্যাদেশ বাতিল চেয়ে যে হাইকোর্টে রিট করা হয়েছিল, আজকে এটি খারিজ না করে দিয়ে আগামী 1 মার্চ নতুন করে দিন তারিখ ধার্য করা হয়েছে। মানে কি? মানে পরিষ্কার, মানে এই 2 দিনের ভিতরে নতুন করে সলা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে এই রায়কে বাতিল করে দেয়া, গণভোটের এই রায়কে বাতিল করে দেয়া। এটি আদালতের মাধ্যমে, বিএনপি নিজের ঘাড়ে না নিয়ে আদালতের মাধ্যমে এটিকে বাতিল করে দিল। বাতিল করলে কি হবে? বাতিল করলে তো সাথে সাথে তাহলে জুলাই গণঅভ্যুত্থান যারা সংগঠিত করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তারা অপরাধী হয়ে যাবে, ক্রিমিনাল হয়ে যাবে। তাদেরকে ইচ্ছা মতো গ্রেপ্তার করা, তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানো। এই 3টি কাজ কিন্তু মূলত ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং দীর্ঘমেয়াদী ক্ষমতার পথকে যারা বাধাগ্রস্ত করতে পারে তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে মোকাবেলা করার জন্য করা হয়েছে। 4র্থ নাম্বারটা আমি পরে আসছি। এই যে 3টি কাজ করা হলো সেটা একটু বলে নেই। এই 3টি কাজ করার পরে মনে করেন বিএনপি সফল হয়ে গেল, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনতে চাচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসলো। এখন আওয়ামী লীগ ফিরে আসার পরে কি হবে বলুন তো? একটু সাধারণভাবে একটু চিন্তা করুন তো। আওয়ামী লীগ ফিরে আসার পরে প্রথমে কি জামাত ইসলামকে ধরবে, এনসিপি কে ধরবে? না, এটা কিন্তু ভুল ধারণা। জামাত ইসলাম এবং এনসিপি হচ্ছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের সাথে রাজনৈতিক শত্রুতা আছে, তাদের দেখবে পরে ক্ষমতায় এসে। কিন্তু তারা প্রথমে ফিরে এসেই যে কাজটি করবে, তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যে স্থাপনা ছিল, যে ঘর বাড়িগুলো ছিল, এইগুলো আগে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে উঠবে। কথা মাথার ভিতরে ঢুকছে না? আরো সহজ করে বলি, আওয়ামী লীগ বিদায় নেবার পরে আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল, তাদের যে স্থাপনাগুলো ছিল, তাদের যে জায়গা জমি ছিল, দখলে নিয়েছে কারা? যে যে জায়গায় আওয়ামী লীগ ভোগ করতো, এটা দখলে কারা নিয়েছে? বিএনপির লোকজন নিয়েছে, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, এরা নিয়েছে, এক এক জায়গায় ভাগ বাটোয়ারা করে নিয়েছে। তো তাহলে খুব স্বাভাবিক ব্যাপার এটা যে তারা এসে আগে তাদের রুটি রুজির ব্যবস্থা তো আগে করতে হবে নাকি? মনে করেন কেউ আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল, আমার প্রতিবেশী 4-5 জন মিলে। এখন আমি সুযোগ পেলাম, সুযোগ পেয়ে ফিরে আসলাম। ফিরে এসেই কি আমি আক্রমণ করব, নাকি আগে যারা আমার বাড়িতে বসে আছে সেই বাড়িতে গিয়ে আমি উঠবো? কোনটা? বাড়িতে গিয়ে যখন উঠবো তখন আমাকে বাধা দিতে আসবে, তখন সেখানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তো ঠিক এইরকম কাজটাই কিন্তু হবে। তারা এসে যারা যারা তাদের যে রেখে যাওয়া সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা, বাড়িঘর যারা দখলে আছেন, তারা পিঠের চামড়া বাঁচানোর জন্য এখনই প্রস্তুতি নেন। কিভাবে বাঁচাবেন? আমরা মেনে নিলাম, আমরা দেখছি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে, সাধুবাদ জানাই, আসুক আওয়ামী লীগ আসুক, আমরাও চাচ্ছি এখন আওয়ামী লীগ আসুক। তাহলে এসে মারতে শুধু জামাত আর এনসিপি একা খাবে না, আগে খাবে বিএনপির নেতাকর্মীগুলো। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।